বাড়ির প্রায় কাছাকাছি আসার পরে আরাজকে দেখে থেমে যায় শুভ্রা। সাথে সাথে বাকি চারজনও থেমে যায়। আরাজের হাতে পায়ে মুখে ছোট ছোট ব্যান্ডেজ করা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। খুব সম্ভবত ভার্সিটিতে যাচ্ছে। তারা নিজে থেকে এগিয়ে যায় আরাজের দিকে। আরাজ সৌজন্যমূলক হাসে। আরে আরাজ স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে আপনাকে। ভার্সিটির শিক্ষককে কেউ মেরেছে, এটাও সম্ভব? আহারে, দেখো ভাইয়ারা, ওনার শরীরে কত জায়গায় ব্যান্ডেজ। আরাজ বুঝতে পারল না তাকে ব্যঙ্গ করে বলল নাকি, তবুও ঠোঁটে হাসি রেখে জবাব দিল শুভ্রাকে। তেমন কিছুই না শুভ্রা, আসলে রান্নাঘরে কাজ করতে গিয়ে এমন হয়েছে। একা থাকি তো, তাই নিজের কাজ নিজেকেই করতে হয়। আপনার বাড়ির লোক আপনার সাথে থাকে না? তাছাড়া আঘাতগুলো দেখে তো রান্নাঘরের আঘাত পাওয়া মনে হচ্ছে না। রিমনের কথায় হকচকিয়ে যায় আরাজ। কয়েক সেকেন্ড চুপ থেকে দেরি হয়ে যাচ্ছে বলে চলে যায়। সাথে বলে যায় আর তার কেউ নেই। পাঁচজন আরাজের যাওয়ার দিকে তাকিয়ে আবারও নিজেদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। আজকে সারাদিন তাদের ঘোরার কথা ছিল, কিন্তু ফারহাদের জন্য হলো না। তাকে তো তার কাজে যেতে হবে। তাছাড়া রিমন আর রাহাতের অফিসে যেতে হবে। ভার্সিটির প্রিন্সিপাল একরামুল সাহেব চিন্তিত মুখে বসে আছেন। হাতে রয়েছে ভার্সিটির কিছু স্টুডেন্টের নামের লিস্ট। স্টুডেন্টগুলোর পাশে স্পষ্ট ভাষায় লেখা ড্রাগ অ্যাডিক্টেড। দিনে দিনে লিস্টে নামের সংখ্যা বেড়েই চলেছে। এটাই ওনার চিন্তার কারণ। কোনো রকম সমাধান বের করতে পারছেন না তিনি। ভার্সিটি থেকে স্টুডেন্টদের মধ্যে ড্রাগ সাপ্লাই করছে। আর কোনো কিছু না ভেবেই ফোন করেন তিনি কারো কাছে। সবার লিস্ট পেয়ে গেছি, আশা করি খুব তাড়াতাড়ি সব কিছুর সমাধান করতে পারবে। লিস্টে দিনে দিনে সংখ্যা বাড়ছে, এভাবে চলতে থাকলে সব ডকুমেন্টদের মধ্যে ছড়িয়ে পড়বে। অপর পাশে ব্যক্তি কি বলল সেটা শোনা গেল না, কিন্তু একরামুল সাহেবের মুখে আশার আলো ফুটে উঠল। তিনি জানেন খুব তাড়াতাড়ি অপরাধী ধরা পড়বে, কিন্তু তবুও চিন্তামুক্ত হতে পারছে না। বাড়ির সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত হতে দেখে নিজের ঘরে চলে আসে শুভ্রা। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মনে পড়ে শপিং ব্যাগগুলোর কথা। ওগুলো এখনো খুলে দেখা হয়নি। কভার থেকে ব্যাগগুলো বের করে বিছানায় দুই পা ভাঁজ করে বসে। শপিং ব্যাগের মধ্যে থাকা জিনিসগুলো দেখতেই হাত মুখে চলে যায় শুভ্রার। কি আশ্চর্য, এখানে তার পছন্দের সব জিনিস আছে। শাড়ি থেকে শুরু করে পায়ের নূপুর, সব কিছু। কত রকমের কানের ঝুমকো, কাজল, নূপুর, কাচের চুড়ি, সব কিছুই আছে। বেশিরভাগ শুভ্র হালকা রঙের, কাজ করা সুতির শাড়ি, নীল কালো হালকা সিল্কের শাড়ি। শুভ্রা আলতো হাত বুলায় জিনিসগুলোর উপর। এগুলো কি তার মন্ত্রীমশাইয়ের পছন্দ করা জিনিস? নাড়াচাড়া করতে করতে একটা নীল চিরকুট হাতে পড়ে শুভ্রার। শোনো মেয়ে, তুমি এখন আমার বউ, আমার জীবনের বাকি পথ চলার সাথী। তোমার প্রতি আমার দায়িত্বের শেষ নেই। জানি না সারা জীবন একসাথে চলতে পারবো কিনা, তবে আমার পক্ষ থেকে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ইচ্ছাকৃত কখনোই এই পবিত্র সম্পর্কে কোনো আঁচ আসতে দিব না, তবে কোনোদিন অনিচ্ছাকৃত যদি কিন্তু হয়ে যায়, তবে সেটা অবশ্যই দুজনের উপর নির্ভর করবে। যা বলতে চেয়েছিলাম, আমার পক্ষে সকলের সাথে শপিং করা সম্ভব নয়, তাই আগে থেকেই তোমার যাবতীয় জিনিস তোমাকে দিয়ে দিলাম। বাকি বিয়ের জিনিস বিয়ের আগেই পাঠিয়ে দিব। আশা করছি কোনো অভিযোগ থাকবে না তোমার। নিশ্চয়ই নিশ্চয়ই ভাবছো মন্ত্রীমশাই এসব লিখতে গেল কেন? তাহলে বলে রাখি, তুমি যা মেয়ে, মুখে বললে না জানি কি হতো আমার সাথে। না হলে মন্ত্রী আরহাম শিকদারের কোনো ইচ্ছে নেই এভাবে লেখার। শুভ্রা মুগ্ধ হয়ে চিরকুটটা পড়লেও শেষের দিকের লেখাগুলো পড়ে রেগে যায়। এই মন্ত্রী কখনোই ভাব দেখানো ছাড়বে না। কিন্তু এই মন্ত্রী মশাইকেই তো শুভ্রা ভালোবাসে। কত স্বপ্ন দেখেছে মন্ত্রী মশাইকে নিয়ে। এখন তো তার অর্ধাঙ্গ এই মন্ত্রী মশাই, তার প্রিয় মন্ত্রী মশাই। অবেলায় আপনি এক পশলায় বৃষ্টি হয়ে নামুন। আমি পর্দা সরিয়ে জানালাটা খুলে দুই হাত দিয়ে আপনাকে ছোঁয়ার চেষ্টা করব। আপনি সকালবেলা সোনালি রোদ হয়ে উঠুন। আমি আড়মোড় ভেঙে ঘুম থেকে উঠে আপনি নামক সোনালি রোদটাকে গায়ে মাখব।
আপনি দুপুরের ক্লান্তির অবসান হয়ে আসুন। আমি আপনার মাঝে একটু শান্তি খুঁজে নেব। আপনি উদাস বিকেলের পাখির সুর হয়ে আমার কর্ণকুহরে ভেসে আসুন। আমি নীরব চিত্তে আপনাকে শুনে যাব। আপনি গোধূলির আলো আঁধারের প্রহেলিকা হয়ে আসুন। নির্বাক দৃষ্টিতে আমি আপনার পানে চেয়ে থাকব। আপনি রাতের চাঁদ হয়ে উঠুন গগনে। আমি শীতল পাটিতে বসে আপনার জ্যোৎস্না গায়ে মাখব। আপনি নিঝুম রাতে ঝিঝি পোকার ডাক হয়ে আসুন। সেই ডাকে মত্ত হয়ে আমি নিজেকে নিদ্রার কোলে সঁপে দেব। আপনি ফজরের অরুণিমা হয়ে পূর্বাকাশে ভাসুন। আমি চশমা পরে দুই নয়ন জুড়াবো। মাহাতিম আদ্রিয়ান। ভালোবাসি মন্ত্রীমশাই, বড্ড বেশি ভালোবাসি। আপনার দেওয়া এই ছোট্ট উপহারও আমার জীবনের সব থেকে বড় পাওয়া। রেজাউল চৌধুরী আর তার গার্ডরা মিলে পার্টি অফিসের আনাচে কানাচে ওলট পালট করে কিছু একটা খুঁজছে, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটি কোথাও খুঁজে পাচ্ছে না। রেজাউল চৌধুরী বুকে হাত দিয়ে চেয়ারে বসে পড়েন। তার ধ্বংসের চাবিকাঠি অন্য কারো হাতে পৌঁছে গেছে। তিনি আন্দাজ করতে পারছেন সেটা। মনে হচ্ছে এই বুঝি মৃত্যু তার দুয়ারে এসে দাঁড়াবে। ধীরে ধীরে চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে তার। গার্ডরা তৎক্ষণাৎ তাকে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে রেজাউল চৌধুরীকে। এর আগে একবার তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন, কিন্তু তখন এত গুরুতর অবস্থা হয়নি। এবারে ওনার অবস্থা শোচনীয়। এরই মধ্যে হাসপাতালের বাইরে মিডিয়ার ভিড় জমে গিয়েছে। দীর্ঘ 5 বছর রেজাউল চৌধুরী রাজত্ব করেছেন মন্ত্রী পদে। হঠাৎ তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে খবরটা দ্রুতই ছড়িয়ে পড়েছে। কয়েকজন এক এক করে সমালোচনাও করছে তার এই অসুস্থতা নিয়ে। তাদের এসব সমালোচনার মাঝেই পরপর দুটো গাড়ি উপস্থিত হয় হাসপাতালে। একটা থেকে নামেন রেজাউল চৌধুরীর স্ত্রী আয়েশা চৌধুরী, আরেকটা থেকে নামেন নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখা একজন যুবক। আয়েশা চৌধুরী যুবকটার দিকে ছলছল নয়নে তাকিয়ে হাসপাতালের ভেতর যেতে শুরু করে। মিডিয়ার মানুষ হামলে পড়ে তাদের উপর। যুবকটির সাথে থাকা গার্ডরা সাবধানতার সাথেই সবকিছু সামলায়। আয়েশা চৌধুরী আর যুবকটি চলে যায় ভেতরে। আরহাম সুব্রতের বাড়ি থেকে কিছুটা দূরত্বে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পার্টি অফিস থেকে সোজা সে এখানে চলে এসেছে। মুখে মাস্ক আর মাথায় ক্যাপ থাকার কারণে কেউ তাকে দেখলেও চেনার উপায় নেই। ফোনে রেজাউল চৌধুরীর লাইভ খবরটা দেখেই যতটা না সহানুভূতি সৃষ্টি হয়েছে, তার থেকে বেশি কালো কাপড়ে আবৃত যুবকটিকে দেখে কুড় হাসি ফুটে উঠেছে আব্রাহামের ঠোঁটের কোণায়। বাম হাত ধারা চুলগুলো পেছনে ঠেলে গাড়িতে পিঠ ঠেকিয়েই আরহাম হেলান দিল। গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো লাইভটি। তখনই ফোনে অসভ্য মেয়ে নামটি জলজল করে ওঠে। নামটা বার কয়েক উচ্চারণ করে নিজেই হেসে ফেলে আরহাম। সেই অসভ্য মেয়েটা সময়ের ব্যবধানে এখন তার অর্ধাঙ্গিনী। নামটা এখনো পরিবর্তন করা হয়নি। এখন তো নামটা হওয়া উচিত বউ, মন্ত্রী আরহাম শিকদারের বউ। ভাবনার মাঝেই কলটা কেটে যায়। কিন্তু 1 মিনিট পেরিয়ে গেল আর কল আসলো না। আরহাম ধৈর্যহীন হয়ে পড়ল। মেয়েটা একবার কল দিয়ে আর দিচ্ছে না কেন? ধৈর্যবান আরহামের আর এতটুকুও ধৈর্য রাখতে পারল না সে। মিনিটের মাথায় সে কল ব্যাক করলো। ছাদে দাঁড়িয়ে থাকা শুভ্রা আরহামের দিকেই তাকিয়ে আছে। আকাশ মেঘলা হতে দেখে ঘর থেকে ছাদে যখন এসেছিল সে, ইদানিং হঠাৎ হঠাৎ বৃষ্টির আগমন দেখা যায়। সে ভাবনায় বৃষ্টি বিলাস করতে এসেছিল ছাদে, তখনই দেখতে পায় সে আরহামকে। আরহাম হয়তো এখনো তাকে দেখতে পায়নি। দেখবে কি করে? সে তো ফোনের দিকেই নজর। আশেপাশে উপরে নিচে তাকানোর সময় কি তার আছে? হুম। তাকালে হয়তো দেখতে পেত ছাদে দাঁড়িয়ে থাকা তার বউকে। শুভ্রার ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে সে। এই সেই মন্ত্রী মশাই যে এক সময় তাকে সহ্যই করতে পারত না, কিন্তু এখন তার চোখে শুভ্রের স্পষ্ট ভালোবাসা দেখতে পায়। ফোন রিসিভ করার পর দুজনেই নীরব হয়ে যায়। কেউ কোনো কথা বলছে না। নীরবতা কাটিয়ে শুভ্রা কথা শুরু করে। শ্বশুরবাড়ির বাইরে কি করছেন মন্ত্রীমশাই? আমাকে বুঝি মিস করছিলেন? শুভ্রা কিভাবে জানলো ভেবেই অবাক হলো আরহাম। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। শুভ্রা মুচকি হাসে। খুঁজে পেলেন না আমাকে? একটু উপরের দিকে তাকান, দেখুন তো আমাকে দেখতে পান কি না। আরহাম তাকায় উপরের দিকে, দেখতে পায় শুভ্রাকে। বাতাসের সাথে তাল মিলিয়ে শুভ্রার খোলা চুলগুলো উড়ছে।
আরও কিছু বলার আগেই প্রবল বেগে বৃষ্টি পড়তে শুরু করে। আরহাম তড়িঘড়ি করে গাড়িতে বসে, কিন্তু শুভ্রা ঠায় দাঁড়িয়ে সেখানে আছে। শুভ্রাকে ভিজতে দেখে আরহাম বেশ জোরেই একটা ধমক মারে ফোনের ওপাশ থেকে। এই মেয়ে, ভিজছো কেন? ভিতরে যাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? কিন্তু শুভ্রা শুনতে পেল কিনা কে জানে, সেখানেই দাঁড়িয়ে আরহামের দিকে চেয়ে আছে। আরহাম বুঝতে পারছে বৃষ্টির জন্য হয়তো তার কথা শুনতে পাচ্ছে না শুভ্রা। শুভ্রার শরীরে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়তেই অদ্ভুত অনুভূতি হলো তার। কত বছর হয়ে গেছে বৃষ্টিতে ভেজে না সে। ভেজে না বললে ভুল হবে, ভিজতে দেয় না তাকে। এই বৃষ্টিতে ভিজলেও অসম্ভব পরিমাণে মাথা ব্যথা হয় তার, সাথে তো জ্বর আছেই। বৃষ্টির দিনগুলোতে সকলেই তাকে চোখে চোখে রাখে, আজকেই লুকিয়ে এসেছে। হয়তোবা সকলে ভাবছে ঘরের মধ্যেই আছে সে। শুভ্রার মাথা থেকে বেরিয়ে গেল নিচে তার মন্ত্রীমশাই আছে। সে মেতে উঠল বৃষ্টি বিলাসে। কিছুক্ষণ ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করে ছোট বাচ্চাদের মতো এই ছাদের পানিতে লাফালাফি শুরু করলো। তাকে এখন দেখে মনে হচ্ছে 5 বছরের কোনো এক বাচ্চা বৃষ্টির পানিতে লাফাচ্ছে। আরহাম অবাক হয়ে দেখছে শুভ্রার বাচ্চামো। এতদিনে তার আবার মনে পড়ছে শুভ্রা আর তার বয়সের পার্থক্য। মেয়েটা তার থেকে গুণে গুণে 12 বছরের ছোট, তবুও সে এই মেয়েটাকে নিজের অর্ধাঙ্গিনীর জায়গা দিয়েছে। বুকের বাঁ পাশে এখন এই মেয়েটারই বাস। হঠাৎই তার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা, বয়সের এত পার্থক্য কি কখনো একটা সুখী সংসার গড়তে পারবে তারা, নাকি সময়ের ব্যবধানে আলাদা হয়ে যাবে তারা? বুকটা মোচড় দিয়ে উঠলো আরহামের। না, কখনোই আলাদা হবে না, কখনোই না। মুগ্ধ নয়নে সে দেখতে থাকে তার বউয়ের বাচ্চামো। আরহাম এত কিছুর মাঝে প্রায় ভুলেই গেছে শুভ্রা এখন বৃষ্টিতে ভিজছে। তড়িঘড়ি করে ফাহিমের নাম্বারে ফোন দেয় আরহাম। এক্ষুনি বাড়ির ছাদে যা, তোর আদরের বোন ভিজছে বৃষ্টিতে। কোথায় থাকিস তুই? মেয়েটাকে বৃষ্টিতে ভিজছে সেদিকে খেয়াল নেই তো? তাড়াতাড়ি যা। হঠাৎ আরহামের কলে ফাহিম অবাক হলেও আরহামের বলা কথাগুলো শুনতে পেয়েই দৌড়ায় ছাদের দিকে। ড্রয়িং রুমে আপাতত কেউ নেই। আরহামের আর কোনো কথা শোনার অপেক্ষা করলো না ফাহিম। এখন থেকে শুভ্রাকে থামাতে হবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। মেয়েটা কি ভুলে গেছে তার বৃষ্টিতে ভেজা বারণ? রেজাউল চৌধুরীকে কেবিনে শিফট করা হয়েছে। আয়েশা চৌধুরী স্বামীর পাশেই বসে আছেন। অনবরত কান্না করছেন তিনি। এই পৃথিবীতে তার স্বামী ছাড়া আর কেউ যে নেই তার। কেবিনের দরজা খোলা শব্দে তাকান তিনি সেদিকে। কোনো কিছু না বলেই মুখ ফিরিয়ে নেন তিনি। আলগোছে বেরিয়ে যান কেবিন থেকে। তার যাওয়ার দিকে তাকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে যুবকটি। রেজাউল চৌধুরীর জ্ঞান ফেরেনি। আপনি হলেন পৃথিবীর এমন একজন বাবা যে কিনা নিজের সন্তানের খুনি নিজেই। স্বার্থের জন্য নিজের সন্তানকেও খুন করতে পারেন। কি এমন হতো যদি ভাই বেঁচে থাকতো? কি এমন হতো যদি আমার ছোট বোনটা বেঁচে থাকতো? তাহলে কেন তারা আপনার এই পাপের শিকার হলো? তারা তো কোনো দোষ করেনি, তাহলে কেন তাদের এই ভুগতে হলো? কেন নষ্ট করলেন আমার শৈশব? কেন বানালেন আমাকে পাপী? আপনি যদি আপনার সন্তানের মৃত্যুর কারণ হন, তাহলে আপনার ধ্বংসের কারণও হবে আপনার সন্তান। এটা শুধু আপনার জন্য সামান্য ছিল। দেখতে থাকুন কি হয় আপনার সাথে। কথাগুলো বলেই কেবিন থেকে বেরিয়ে পড়ল যুবকটি। বাইরে দাঁড়িয়ে থাকা আয়েশা চৌধুরীর দিকে করুণ চোখে তাকালো সে। আয়েশা চৌধুরী মুখ ফিরিয়ে নিলেন। হতাশ হয়ে চলে গেল যুবকটি। আয়েশা চৌধুরীর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তোর ওই করুণ চাহনি আমাকে ভিতরে ভিতরে শেষ করে দেয়। আমি তো মা, সন্তানের অমন চাহনি কিভাবে সহ্য করি বলতো? তবুও যে আমার কিছু করার নেই, হাত পা বাঁধা আমার। ক্ষমা করে দিস তোর এই অভাগী মাকে। আরহামের উপর বেশ রেগে গেছে শুভ্রা। মন্ত্রীমশাইয়ের জন্যই আজ তাকে এতগুলো কথা শুনতে হলো। বদলোক একটা। ভাগ্যিস বাড়িতে ফাহিম ছাড়া আর তার অন্য ভাইরা ছিল না। থাকলে না জানি আজকে তার উপর দিয়ে সুনামি বয়ে যেত। তাও তো বাকিদের থেকে কম কথা শুনতে হলো না। ছোট্ট হৃদও ছাড়েনি তাকে উপদেশ দিতে। সকলের এক কথা বারণ করা সত্ত্বেও বৃষ্টিতে কেন ভিজল সে? টাওয়াল দিয়ে ড্রেসিং টেবিলের সামনেই মাথা মুছল শুভ্রা। তখনই ডান দিকের গলার কাছে থাকা তিলটা চোখে পড়ে তার। সাথে সাথেই মনে পড়ে যায় বিয়ের দিনের কথা। ছাদে যখন আরহাম তার কানের কাছে মুখ নিয়ে এসেছিল, তখন শুভ্রার মনে সকল উল্টাপাল্টা ভাবনা ঘুরছিল। কিন্তু তার সকল ভাবনাকে মাটি করে দিয়ে আরহাম বলে উঠেছিল, তুমি কি জানো তোমার গলার কাছের এই তিলটা কতটা আকর্ষণ করে?
জানবে কি করে? তুমি তো আর আমার মতো করে দেখোনি। আর একটা কথা কি জানো, এই তিলটার মতোই একজনের তিল ছিল। ব্যাস, এটুকুই ছিল শুভ্রাকে রাগানোর জন্য। প্রথম কথাগুলোই লজ্জায় লাল হয়ে যাওয়া শুভ্রা তৎক্ষণাৎ রেগে আগুন হয়ে গিয়েছিল। আরেকজনের এমন তিল আছে মানেটা কি, সে কি বুঝালো? কথাগুলো মনে পড়তে রেগে থাকা শুভ্রার রাগ আরও তরতরিয়ে বেড়ে যায়। এখন খুব করে ইচ্ছে করছে মন্ত্রীমশাইয়ের চুলগুলো হাত দিয়ে মুঠ করে ধরে ছিঁড়তে। কি সুন্দর ফাইমের হাতে তাকে ধরিয়ে দিয়ে ভদ্র সাহেবের মতো চলে গেলেন, অসভ্য লোক কথাকার। শুভ্রার কাচুমাচু হয়ে যাওয়া মুখটা বারবার আরহামের চোখের সামনে ভাসছে। পেট ফেটে হাসি আসতে চাইছে আরহামের, কিন্তু তার চরিত্রের সাথে তো সেটা মানায় না। তাই নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপাতত সে চাচ্ছে ফাহিমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যেতে। যতই বিরোধী দল হোক, এক সময় তো কাছের মানুষ ছিল। ফাহিম মুখ ফুলিয়ে ড্রাইভ করছে। কোথায় চেয়েছিল আজকে একটু শান্তিতে থাকবে, কিন্তু তার শান্তিতে এক বালতি পানি ঢাললো আরহাম। কি দরকার হাসপাতালে যাওয়ার? রাজল চৌধুরীর নাম শুনলেই তো ওর হাত পায়ে রাগে শক্ত হয়ে যায়। এখন নাকি তাকে দেখতে যেতে হবে। কালকে রাতে কোথায় গিয়েছিলে ও? কে? শুভ্রা ইবনাথ খান। গাড়ি জোরে ব্রেক করে ফাহিম, প্রচন্ডভাবে চমকেছে। চোখ বড় বড় করে তাকায় আরহামের দিকে। আরহামের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। ফাহিম ভেবে পাচ্ছে না এখন তার ঠিক কি বলা উচিত। আরহামকে মিথ্যেও বলে লাভ হবে না, আর সত্যি বললে আরো বেশি বিপদ। শুকনো ঢোক গিলল ফাহিম। বনি আবার কোথায় যাবে ভাই? কি বলছেন এসব? বনি রাতে বাড়ি থেকে বের হবে, এটা অসম্ভব। আপনি হয়তো ভুল দেখছেন, কিন্তু আপনি ওই রাস্তায় কি করছিলেন? আমরা তো আপনাকে দেখতে পেলাম না। দুই হাতে মুখ চেপে ধরে ফাহিম। ইস, কি বলে ফেললো! এই জন্যই বুঝি রাহাত বলে, তোর মতো ফেট পাতলাকে সাথে নেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এখনো তো কথাটা সত্যি মনে হচ্ছে ফাহিমের। আরহাম বাঁকা হাসে ফাহিমের বোকা কথা শুনে। আমি তোকে তো কোনো রাস্তার কথা বলিনি। ভ্রু নাচিয়ে বলে আরহাম। ফাহিমের মনে হচ্ছে এখন তার পানি খাওয়া উচিত। গলা শুকিয়ে গেছে। আরহাম যদি একবার জানতে পায় ওসব বিষয়ে, তাহলে নিশ্চয়ই এখন তাকে গাড়ি থেকে সোজা নদীতে ছুঁড়ে মারবে। তবুও বুকে সাহস সঞ্চয় করে বলে, আসলে ভাই, আমি কি এখানে কোনো আসল নকল জিনিসের দোকান খুলেছি যে আসলে বলছিস? আমার বউ মাঝরাতে বাড়ি থেকে বের হবে আর আমি জানতে পারবো না ভেবেছিস? হ্যাঁ, তোদের বারণ করিনি এখনই কিছু না করতে? আরহামের ধমকে চুপসে যায় ফাহিম। এক নাগাড়ে সবকিছু বলে দেয় আরহামকে। কিন্তু আরহামের কোনো প্রতিক্রিয়া না দেখে আশ্চর্য হয় ফাহিম। আরহামের তো এখন উচিত ছিল ফাহিমকে ইচ্ছে মতো ধোলাই করা, কিন্তু আরহাম শান্ত হয়ে বসে আছে। আরহামের শান্ত থাকা যে ঝড়ের পূর্ব লক্ষণ, তাতে কোনো সন্দেহ নেই ফাহিমের। আরহামের মুখের দিকে চেয়ে আছে ফাহিম, কোনো কিছু শোনার আশায়। আমাকে কি তোর বউ মনে হচ্ছে এভাবে তাকিয়ে আছিস? সি সি সি, কি অবস্থা! এই তুই আবার ওই রকম ছেলে নাকি? চোখ সরা তোর। আমার একমাত্র বিয়ে করা বউ এখনো আমাকে এভাবে দেখলো না। আর তুই? আমি জানি আমি সুদর্শন, তাই বলে তুই ছেলে হয়ে এভাবে তাকাবি? ফাহিম সিট থেকে কিছুটা ঝুঁকেছিল আরহামের দিকে। আরহাম যে এমন কিছু বলবে তা কল্পনাতেও কখনো হয়তো চিন্তা করতে পারেনি সে। ওইরকম ছেলে বলতে কি বোঝাতে চাইছে তাকে? ইয়াক, ভাবতেই বমি বমি পাচ্ছে ফাহিমের। শেষে কিনা ওই রকম ছেলেদের সাথে তুলনা? না, ওদের তো ছেলে বলাও চলে না। না, আর একটা কথাও বাড়ানো যাবে না মন্ত্রী সাহেবের সাথে। গম্ভীর মন্ত্রী নির্লজ্জ হয়ে গেছে, আবার কিছু বলে না বসে। আরামকে কয়েকটা কথা শোনানোর ইচ্ছে হচ্ছিল ফাহিমের, কিন্তু কিছুই বলল না। মাথা থেকে সব ঝেড়ে ফেলে গাড়ি আবার চালানো শুরু করে। কেউ নেই হাসপাতালের বাইরে। বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা চলে গেছে। আরহামদের জন্য এটা ভালোই হয়েছে। এমনিতেই মন্ত্রী আরহাম শিকদারের বিয়ের যা খবর চারিদিকে ছড়িয়ে আছে, তার উপর যদি এখন বিরোধী দলের কাছে আরহামকে দেখে, তাহলে উল্টাপাল্টা খবর ছাপিয়ে দিবে। আরহাম আর ফাহিম হাসপাতালের ভেতর ঢুকে। মাস্ক আর ক্যাপ পরে থাকায় কেউই চিনতে পারলো না তাদের। ওরা সোজা চলে যায় রেজাউল চৌধুরীর কেবিনের দিকে। গার্ড ঘিরে রেখেছে এরিয়াটুকু। থেমে যায় ওরা। তখনই রিসেপশন থেকে আয়শা চৌধুরী আসেন। উনি ঠিকই চিনতে পারেন আরহামদের। কোনো কিছু না বলে নিজের সাথে রেজাউল চৌধুরীর কেবিনের দিকে নিয়ে যেতে শুরু করেন আরহামদের। গার্ডরা বাধা দিতে চাইলেও আয়শা চৌধুরীর জন্য দিতে পারলেন না। কেবিনের দরজার কাছে এসে তিনি নিজেই থেমে যায়। রেজাউল চৌধুরীর জ্ঞান এখনো ফেরেনি। বাইরে থেকে আরহাম আর ফাহিম তাকে দেখে, আর এক সেকেন্ডও সময় ব্যয় করলো না। মুখ ঘুরিয়ে চলে আসলো তারা। রেজাউল চৌধুরীর বিশ্বস্ত গার্ড ইকবাল সবটা দেখলেন, কিন্তু চিনতে পারলেন না আরহামদের।
আয়শা চৌধুরীর মমতা ভরা নয়নে দেখলো আরহামকে। সবকিছু হয়তো অন্যরকম থাকতো। তাকে তার ছেলে মেয়েদের থেকে আলাদা হতে হতো না। শিকদার পরিবারের সাথে শত্রুতার সৃষ্টি হতো না। আর আজ বসে আছে টিচার্স রুমে। হাতে পায়ে থাকা ক্ষতগুলোর জন্য কত প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। এসবে বেশ বিরক্ত আরাজ। ক্ষতগুলোর দিকে তাকালে বারবার খালি রাতের কথা মনে পড়ছে। রাতে যখন সে গাড়ি করে ফিরছিল তখনই হঠাৎ তার গাড়ির সামনে কিছু একটা দেখতে পায়। গাড়ি থামিয়ে নেমে পড়লে কয়েকজন ছেলে তাকে ঘিরে ফেলে চারদিক থেকে। এই কি আপনারা এভাবে পথ আটকেছেন কেন? কিন্তু কোনো উত্তর পায়নি সে। অনেকক্ষণ ধরে এক প্রশ্ন করেও কোনো ভাবান্তর করাতে পারেনি ছেলেগুলোর। আর আজ ভালো করে তাকিয়ে দেখে 5 জন ছেলে, সবাই কালো রঙের হুডি পরা। চেনার কোনো উপায় ছিল না। কি চান আপনারা? এভাবে আমাকে আটকে রেখেছেন কেন? এর ফল ভালো হবে না কিন্তু। আর কিছু বলার সুযোগও পেল না আরাজ। পায়ে ব্যথা অনুভব করলো সে। একের পর এক হকি স্টিক দিয়ে তাকে মারছে ছেলেগুলো। কিন্তু এবার তাদের সাথে আরো একজন দেখতে পেল আরাজ। 5 জনের জায়গায় 6 জন হয়েছে। কিছুক্ষণ পর ওখানেই রেখে চলে গেছে সবাই। আরাজকে মেরে ফেলা তাদের উদ্দেশ্য ছিল না, এটা বুঝতে পেরেছিল আরাজ। সেভাবে আঘাতও করেনি। বিকেলের দিকে বাড়িতে ঢোকা মাত্রই হঠাৎ কেউ শক্ত করে জড়িয়ে ধরে আরহামকে। হঠাৎ এমন হয় হকচকিয়ে যায় আরহাম। জড়িয়ে ধরা মানুষটাকে দেখে সজোরে ধাক্কা মারে নিজের কাছ থেকে। নেহা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আরহাম অগ্নিদৃষ্টিতে তাকায় নেহার দিকে। নিতুল এসে তোলে বোনকে। নেহার চোখ ছলছল করছে, কিন্তু তাতে কোনো পরিবর্তন হলো না আরহামের। গর্জে উঠল আরহাম। ঠাস করে থাপ্পড় মারল নেহার গালে। নিতুলের বুকে আছড়ে পড়ল নেহা। তোর সাহস হলো কিভাবে আমাকে জড়িয়ে ধরার? ড্রয়িং রুমের উপস্থিত সকলেই কেঁপে উঠল আরহামের চিৎকারে। নীলিমা শিকদার রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। তিনি দেখেছেন সবটা। আরহামকে এখন শান্ত না করলে খারাপ কিছু হয়ে যাবে। আরহামের সামনে এসে দাঁড়ান তিনি। বাবা শান্ত হ। কিভাবে শান্তি হব মা? ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। নীলিমা শিকদার কোনোরকম আরহামকে নিয়ে যান ঘরে। আরহামের শরীর জ্বলে যাচ্ছে রাগে। সোফায় মাথা নিচু করে বসে আছে নাজাত শিকদার। মেয়ের এমন কাজে তিনি লজ্জিত। মেয়েটাকে এত করে বোঝানোর পরও একই কাজ করছে। তারা আসার পর থেকে বাড়িটা আরো আনন্দে পরিপূর্ণ হয়ে গেছিল। কিন্তু নেহার এমন কাজে সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। নিতুল নেহাকে নিয়ে যায়। নেহা মনে হচ্ছে ঘোরের মধ্যে আছে। সে ভাবতেও পারেনি আরহাম এভাবে প্রতিক্রিয়া করবে। জানলে হয়তো কখনোই এই ভুলটা করতো না নেহা। শুভ্রা আর অদিতি খিলখিলিয়ে হাসছে। তাদের কোনোভাবে হাসি থামছে না। রাইমা চোখ গরম করে তাকায় তাদের দিকে। 3 বান্ধবী গ্রুপ কলে কথা বলছিল। রাইমা ঘর থেকে ড্রয়িং রুমে এসেছিল নীলিমা শিকদারের সাথে শুভ্রার কথা বলিয়ে দেওয়ার জন্য। কিন্তু তার আগে নেহা এমন একটা কাজ করে বসলো। শুভ্রা পুরো ঘটনা দেখেছে। প্রথমে রাগ উঠেছিল, কিন্তু পরে মন্ত্রীমশাইয়ের নেহার সাথে করা কাজ দেখে কোনোভাবে হাসি থামাতে পারছে না সে। শহরের বড় কমিউনিটি সেন্টার আলোকসজ্জায় সজ্জিত। একটুও খামতি রাখা হয়নি সাজানোতে। লাইটিং থেকে শুরু করে সবকিছুই নিখুঁতভাবে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় গার্ড বসানো। দু পরিবারের আত্মীয়দের সাথে সাথে মিডিয়া লোকদেরও আনাগোনা চারিদিকে। ভেতরে প্রবেশকৃত প্রতিটি মানুষকে চেক করার পর ঢুকতে দেওয়া হয়েছে। একের পর এক শিল্পপতি, মন্ত্রী, এমপি আরও নানা মানুষের আগমন। আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে বারবার। কড়া গার্ডে রাখা হয়েছে তাদের। আরহাম নিজেই তাদের স্বাগতম জানাচ্ছে। অফ হোয়াইট পাঞ্জাবি পরেছে আরহাম, সোনালি রঙের ছোট ছোট কাজ করা পাঞ্জাবিতে। গম্ভীর মুখে আজকে লেগে আছে নজর কাড়া হাসি। যারা মন্ত্রীকে কখনো হাসতে দেখেনি তাদের কাছে অসম্ভব সুন্দর লাগছে সেই হাসি। কিন্তু এত সুন্দরতা এই চুলগুলো আজকে বেমানান লাগছে। বরাবরের মতো এই চুলগুলো আজকে তার সৌন্দর্য প্রকাশ করতে পারছে না। আর কিছুক্ষণ পরেই বিয়ের কার্যক্রম শুরু করা হবে। সাংবাদিকগণ লাইভে টেলিকাস্ট করছে সবকিছু। 2 পরিবারের সকলেই উপস্থিত হয়েছে, কিন্তু বিয়ের কোণে আর তার ভাইদের কোনো খোঁজ খবর নেই। কেন? বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, কিন্তু তাদের দেখা মিলছে না। শিকদার পরিবারের মুখে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। কানাঘোষা শুরু হয়েছে সকলের মাঝে। কেউ কেউ বলছে বিয়ের কোণে পালিয়েছে, আবার কেউ বলছে কোনো বিপদ হয়েছে নাকি। কিন্তু এত কিছুর মাঝে যার বউ সেই ভাবলেশীনভাবে বসে আছে। একটুও বিচলিত দেখা যাচ্ছে না তাকে। এমনকি খান পরিবারের সকলের অবস্থাও আরহামের মতো। তারা দিব্যি আছে। আজমল শিকদার এগিয়ে গেলেন আরহামের দিকে। আরহাম, নাতবু এখন আসছে না কেন? এত সময় তো লাগার কথা নয়। কোনো বিপদ হলো না তো? দাদু, তুমি জানো না তোমার নাতবউ সম্পর্কে? তাহলে এত চিন্তা করার কি আছে? তাছাড়া ওর সাথে ওর রক্ষকরা আছে। তারা নিজেদের জীবন দিয়ে দিবে, কিন্তু বোনের গায়ে
ফুলের টোকাও পড়তে দিবে না। আর অত কিছু সামলাতে তো সময়ের দরকার। দেখো, আর ঠিক 5 মিনিটের মধ্যে আসবে। কিন্তু আজমল শিকদারকে তবুও বিচলিত দেখা গেল। তার মনে ভয়ের বাসা বেঁধেছে। ইশতিয়াক খান আজমল শিকদারের কাঁধে হাত রাখলেন। আরে ভাই, কোনো চিন্তা করতে হবে না। নাত জামাই বলল না 5 মিনিট, ঠিক 5 মিনিটের মধ্যেই দেখবেন ওরা চলে আসবে। শিকদার পরিবার কিছুটা চিন্তামুক্ত হলো, কিন্তু মানুষের কানাঘোষা এখনো চলছে। এরই মধ্যে কয়েকজন সাংবাদিক এগিয়ে আসেন আরহামের দিকে। একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। আরহাম স্বাভাবিকভাবেই তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। স্যার, ম্যাম এখনও আসছে না কেন? বিয়ের কোণে এভাবে উপস্থিত নেই, এর কারণ কি হতে পারে? এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিছু? কোথাও আবার তিনি এই বিয়েতে রাজি নন তো, যার কারণে উপস্থিত নেই? তার মতের বিরুদ্ধে কি বিয়ে হচ্ছে? সাংবাদিক জিসান নামের একজনের প্রশ্নে আরহামের স্বাভাবিকতা রাগে রূপান্তরিত হলো, কিন্তু বহিঃপ্রকাশ হলো না। পা থেকে মাথা অবধি জিসানকে দেখে নিল আরহাম। কটাক্ষতার সাথে প্রশ্ন করা জিসান মন্ত্রীর এমন দৃষ্টিতে নিজের ভেতরের ভয় অনুভব করলো। আরহাম সবাইকে দরজার দিকে তাকাতে বলে। 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করলো। তৎক্ষণাৎ দরজার সব লাইট ফেলা হলো। আরহাম 3 বলার সাথে সাথেই শুভ্রাকে দেখা গেল সেখানে। লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গাতে সৌন্দর্যতার বহিঃপ্রকাশ হচ্ছে শুভ্রার। অসম্ভব সুন্দর লাগছে তাকে। ক্যামেরার ফোকাস এখন তারই দিকে। তাকে ঘিরেই দাঁড়িয়ে আছে তার 4 ভাই। তাদের 4 ভাইয়ের পরনে একই রকমের পোশাক, ধূসর রঙা পাঞ্জাবিতে হালকা সোনালি কাজ করা। তাদেরকেও অসম্ভব সুন্দর লাগছে। 4 ভাইয়ের মাঝখানে শুভ্রাকে কোনো এক রাজকন্যার থেকে কম লাগছে না। লেহেঙ্গা ভারী হওয়াতে শুভ্রা ভালোভাবে হাঁটতে পারছে না। রিমন আর রাহাত তার দুপাশে 2 হাত ধরে রেখেছে। ধীরে ধীরে স্টেজের সামনে নিয়ে যেতে শুরু করলো শুভ্রাকে। আরহাম মুগ্ধ চোখে দেখছে শুভ্রাকে। হাতটা অনেক কষ্টে সামলে রেখেছে। বারবার বুকের বাঁ পাশে চলে যেতে চাচ্ছে। কি মায়াবী লাগছে তার বউকে। মন চাচ্ছে এভাবেই দেখে যেতে। তার পছন্দ করা শাড়ি অর্নামেন্টসে সেজেছে শুভ্রা। বাড়তি কোনো কিছুই ব্যবহার করেনি। সাধারণ সাজেই অসাধারণ লাগছে শুভ্রাকে আরহামের কাছে। শুভ্রা দেখলো তার মন্ত্রীমশাইকে, কিন্তু মুখে হাসি ছাড়া কোনো প্রতিক্রিয়া করলো না। এতে খুব বেশি অবাক হলো না আরহাম। সেদিনের পর থেকে শুভ্রা তার সাথে একটা কথাও বলেনি। যতবার ফোন দিয়েছিল ততবারই বন্ধ পেয়েছিল। আরহাম ভেবেছে সেদিন বৃষ্টিতে ভিজতে দেয়নি বলেই হয়তো এত রাগ। সেও রাগ দেখিয়ে ফোন দেয়নি আর আর না দেখা করেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে একবার শুধু নিজের কাছে নিয়ে যেতে পারলেই সব কিছু সমাধান করবে সে। আরহাম হাত বাড়ায় শুভ্রার দিকে। 4 ভাই মিলে হাসি মুখেই শুভ্রার হাত তুলে দেয় আরহামের হাতে। আরহাম শুভ্রাকে নিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় বসে। কাজেই বিয়ে পড়ানো শুরু করে। শুভ্রা চোখ খুঁজছে কাউকে। রাইমা আর অদিতি বুঝতে পেরেছে শুভ্রা কাকে খুঁজছে। তারা ইশারায় বুঝায় তাকে আসতে দেওয়া হয়নি বিয়েতে। সেদিন বিয়েতে তো শুভ্রা এক প্রকার ঘোরের মধ্যেই ছিল, যার কারণে আরহাম কখন কবুল বলেছে শুনতেই পায়নি। কিন্তু আজকে সেই 3টি শব্দ শোনার জন্য আগ্রহ নিয়েই অপেক্ষা করছে শুভ্রা। আরহামকে যখন কাজী কবুল বলতে বলে, আরহাম স্বাভাবিকভাবেই বলে। শুভ্রা শুনে শান্তি অনুভব করলো মনে। আজকে তার মনে হচ্ছে মন্ত্রীমশাই তার, একমাত্র তার এবং একান্ত পুরুষ। শুভ্রাকে কবুল বলতে বললে আরহামের সম্পূর্ণ বিপরীতে ঘটল। কোনো রকম না থেমে একেবারেই 3 বার কবুল বলে দিল। হেসে ফেলল সবাই। শুভ্রা সামান্য লজ্জা পেল। অতঃপর রেজিস্ট্রেশন পেপারে সাইন করার মাধ্যমে তাদের বিয়ে সামাজিকভাবেই স্বীকৃতি পেল। বিদায়ের বেলা খানবাড়ির প্রতিটি মানুষ অঝরে কান্না করেছে। মেয়ের বিয়ে তো আর কয়েকদিন আগে দিয়েছিল, কিন্তু তখন তো আর মেয়েকে কাছছাড়া করতে হয়নি। শুভ্রার চোখেও পানি। একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিচ্ছে ও। রেজিনা খান আর ফারজানা খান সংসার বিষয়ক নানা রকম উপদেশ দেয় শুভ্রাকে। সেও মনোযোগ সহকারে শুনে। কারো কান্না থামতে না দেখে এবার শুভ্রা নিজেই কান্না থামিয়ে দেয়। ধুর, ভালো লাগে না। আমি তো মন্ত্রীমশাইয়ের কাছে যাচ্ছি, অন্য কোথাও তো না। এই আনোয়ার খান, আপনি না আমাকে দেখতেই পারেন না, তাহলে এখন এত কান্না করছেন কেন? ভাবিরা, তোমরা কেন কান্না করছো? এখন কয়েকদিন শান্তিতে থাকো। কয়েকদিন তো আর আমার জ্বালা তোমাদের সহ্য করতে হবে না, তবে বেশি দিন শান্তিতে থাকতে পারবে না। আমি আবার তোমাদের জ্বালাতে চলে আসব। আমার ছোট্ট ছোট্ট গুপ্তচররা যে কোনো দিন আসবে। আর এই যে আমার মায়েরা, তোমাদের হাতের একটু রেস্ট দরকার। প্রতিদিন আমাকে তুলে খাওয়াও। কিছুদিনের জন্য না হয় এই দায়িত্ব
আমার একমাত্র শাশুড়ি মাকে দিলাম।